সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ মঙ্গলবার 2রা সেপ্টেম্বর 2014। বরাবরের মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে উকিয়া ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক এবং কক্সবাজার জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাস। জনাব অজিত দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলি দেখে নিই। দৈনিক কক্সবাজার, উকিয়া উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বরখাস্ত, প্রতিবাদে সড়কে ব্যারিকেড ভাঙচুর। কক্সবাজার সদর হাসপাতালে 15 কোটি টাকা আত্মসাতের ঘটনায় তদন্তে নেমেছে দুদক। সৈকতে ইয়াসির ল্যাব গার্ডের কার্যক্রম 3 বছর ধরে বন্ধ। সরকারি চাকরি হারালেন তারেকের স্ত্রী জুবাইদা। দৈনিক আপন কণ্ঠ, ডিজিটাল বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় বাধা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিষয়টি অতীব জরুরি, প্রসঙ্গ মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প। নানা উস্কানি, সতর্ক অবস্থানে বিএনপি, গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। দৈনিক রূপসী গ্রাম, সরওয়ার ও সুলতান সাসপেন্ড, বিলুপ্তির পথে চকরিয়ার মৃৎশিল্প। ভালোবাসায় সিক্ত দৈনিক রূপসী গ্রাম। পেকুয়ার রাস্তায় 2000 অবৈধ সিএনজি, সমুদ্র সম্পদকে কাজে লাগাতে হবে। দৈনিক ইনানি, উকিয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত, তারেকের স্ত্রী জুবাইদা বরখাস্ত। চকরিয়ায় 2 মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ। জমজম মার্কেট নিয়ন্ত্রণ করছে সৈয়দ ফুল। জেলায় বিএনপির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, গণতন্ত্রকে স্বৈরাচার মুক্ত করার শপথ। আচ্ছা, আমাদের এখানে পত্রিকায় আসছে ডিজিটাল বাংলাদেশ করতে হলে একটা বড় বাধা বিদ্যুতের কর্মকর্তাদের ব্যাপারে একটা মানববন্ধন চলছে। কক্সবাজার প্রজন্ম মঞ্চ মানববন্ধন করছে বিদ্যুৎ বিষয়ে, তাদের খুব দেখা যাচ্ছে। তা আপনি কি মনে করেন? ধন্যবাদ প্রফেসর দিলওয়ার। আসলে বিদ্যুৎ নিয়ে সারা বাংলাদেশেই তো একটা গোলমাল লেগে আছে, একটু সমস্যা হয়ে গেছে। প্রতি বছর বিদ্যুতের দাম বাড়ে, আবার দেখা যায় বাসা বাড়িতে কোনো মাসে 2000 আর 1000 টাকা, আর কোনো মাসে দেখা যায় 8-9 হাজার টাকা। আবার তারপরে তো লোডশেডিংও চলছে। এখন কেবলমাত্র যদি বিদ্যুৎ বিলটা 2000-3000 টাকা বেশি বিল আসবে, এটা নিয়ে যখন আমি আপনার অফিসে যাই, তখন বলে যে এটা চট্টগ্রাম থেকে বিল হয়েছে, আমাদের করার কিছু নেই। ওনারা একটা জিনিস পারেন, কিছু এবার দেন, কিছু কিস্তি করে দেওয়াটা পারেন। তো সমস্যাটা মূলত রয়ে গেছে কেন্দ্রীয়ভাবে। তো কেন্দ্রীয়ভাবে যে সমস্যা, এটা নিয়ে মানুষ ভোক্তা অধিকার আইন, তারপর বিভিন্ন মিটিং মিছিল কত কিছু করছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ও শোনে না, প্রশাসনও শোনে না, কিন্তু ভুক্তভোগী জনগণই থেকে গেছে। জনগণকে এরকম ভাবে মানববন্ধন করা, প্রতিবাদ সমাবেশ করা ছাড়া তো আর কোনো পথ নেই। পাশাপাশি আরেকটা সংবাদ, সেটা অনেক আগের সংবাদ, আজকেও একটা পত্রিকায় একজন আওয়ামী লীগ নেতার বক্তব্য হিসেবে এসেছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন বিষয়টি অতীব জরুরি বলে শিরোনাম দেখা যাচ্ছে। এই বিদ্যুৎ প্রকল্প যদি হয়, তাহলে কি আমরা বিদ্যুতের যে হাহাকারের কথা বলছেন, এখানে কি কোনো ধরনের স্বস্তির নিঃশ্বাস কি ফেলতে পারবে দেশবাসী? অবশ্যই দেশবাসী পারবে কিনা জানি না, কিন্তু চট্টগ্রাম অঞ্চলটা বিদ্যুতের আলোয় আলোকিত হবে, আমরা আশাটি বাস্তবায়িত হবে। তার মাঝখানে আমাদের তো একটা সমস্যা, এই সরকার একটা প্রজেক্ট হাতে নিল, আর সরকার আছে সেটা বাতিল করে দেয়। এটাই বড় সমস্যা। এই বিষয়গুলো তো ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে তো সমস্যা। উন্নয়নের প্রতিবন্ধকতা। যদি সরকার আওয়ামী লীগ সরকার থাকে,
তাহলে এটা অবশ্যই বাস্তবায়িত হবে এবং কক্সবাজার বিদ্যুতের আলোতে আলোকিত হবেই। আচ্ছা, আমরা এখানে সৈকতে ইয়াসির লাইফ গার্ডের কার্যক্রম 3 বছর ধরে বন্ধ। আমরা আপনি জানেন আমাদের সৈকতে প্রায় প্রতি বছরই কোনো না কোনো কারণে মৃত্যুর একটা মিছিল, আমরা কিছুদিন আগেও এই ব্যাপারে কথাবার্তা বলেছিলাম। কিন্তু সেখানে জনমানুষের যা পর্যটকদের জীবনের ঝুঁকি নিয়ে, যারা জীবনের ঝুঁকিতে নয়, যারা আনন্দ উপভোগ করতে আসে, তাদের যদি কোনো কারণে ইয়েতে পড়া যায়, ইয়াসির লাইফ গার্ড এখানে একটা খুব ভালো একটা দেখিয়েছিল, ভূমিকা রেখেছিল। তাদের এখন বন্ধ দেখা যাচ্ছে যে কোনো কারণে হোক। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত, ইভেন বলা যায় মুশকিলই পর্যন্ত, সোনা দিয়ে সবখানে সৈকত আছে, সমুদ্রের তীর বিশাল। সরকারিভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য কিছু পুলিশ দেওয়া ছাড়া আর কিছু কাজ হয়েছে বলে আমার মনে হয়। ঢাকায় পর্যটন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ কক্সবাজারকে এই করবে, সেই করবে, এই করবে, সেই করবে, এমন তেমন। আজকে অনেকটা কথা সেই স্লোগান খালি শুনছি। আপনি দেখেন বন্দরটা এখনো হয়নি, রেল লাইন এখনো হয়নি। তারপর পর্যটনের যে নিরাপত্তা চৌকি, কিছু পুলিশ দেওয়া ছাড়া, পর্যটন পুলিশ আর কিছু গড়ে ওঠেনি। না, রেল লাইন কিংবা বিমানবন্দর এগুলো অবশ্য স্বাভাবিক, একটু বড় বাজেটের বিষয়, বছর ধরে আলোচনা হচ্ছে, বাস্তবায়িত হয় সেটা একটু ভূমিকা কার্যক্রম। ইয়াসির লাইফ গার্ড, এখন ইয়াসির লাইফ গার্ডের তারা হয়তো তাদের পোষাচ্ছে না, তাদের আর্থিক বেতন দেওয়া ইত্যাদি পোষাচ্ছে। কিন্তু এখানে সরকার যদি তাদেরকে কিছু ওখানে যদি কিছু ভর্তুকি দিত, তাহলে ইয়াসির লাইফ গার্ডের থেকে যেত, তাহলে পর্যটকদের জন্য একটা নিরাপত্তা স্থান হতো। সেটা অবশ্য সরকার এই উদ্যোগটা গ্রহণ করতো। এই যে ছোটখাটো প্রশাসন, যে পৌরসভা বা জেলা পরিষদ, তারা যদি এটা চাইতে তাদের সাথে একটা চুক্তিতে আসতো, তাহলে আমার মনে হয় যে ইয়াসির লাইফ গার্ডটা থাকতো। কারণ তারা অনেক ভর্তুকি দিত, কাজও তারা করেছে, কাজ করে নাই এমন না। তো একটা বিশাল পর্যটন এলাকা, এখন এইরকম নিরাপত্তা লাইফ গার্ডের মতো নিরাপত্তা রক্ষে যদি না থাকে, তাহলে আমরা তো উন্মুক্ত থেকে গেলাম। আমার মনে হয় ইয়াসির লাইফ গার্ডের সাথে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, পৌর প্রশাসন, সর্বোপরি সরকার সবাই বসে যদি এই বিষয়টা ভাবে, তাহলে আমার মনে হয় পর্যটকরা অনেকটা নিরাপদ বোধ করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা সংবাদ দেখতে পাচ্ছি, কক্সবাজার সদর হাসপাতালে আপনি তো দুদকের সাথে আছেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির আছেন। সদর হাসপাতাল 15 কোটি টাকা আত্মসাতের ঘটনা তদন্তে নেমেছে দুদক। এটি আসলে অনেকদিন আগেই ঘটেছে। আচ্ছা, আগে একজন ভদ্রলোক হেড ক্লার্ক ছিলেন, নামটা আমার মনে নেই। আচ্ছা, তিনি এত বেশি দুর্নীতি করেছেন যে যেতগুলো টাকা চলে গেছে কর্তা ব্যক্তিরা কেউ জানে। যখন ওনার অসুস্থ হলেন বা মৃত্যু হয়ে গেলেন, তখন এই থলের বিড়াল বেরিয়ে আসলো। এখন তার ছেলেপিলে আছে, ছেলেপিলেদের কাছ থেকে এই টাকাগুলো নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। দুদক সেটা তদন্ত করে দেখছে, কিন্তু টাকা তো চলে গেছে। সেটা তো অনেক আগেই বিষয়গুলো অনেক আগে, এটা তো দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের এটা অনেক আগেই জবাবদিহি করা উচিত। সেটাই, ভিক্টিমের মৃত্যু হয়ে গেল, তাই নাকি? তাহলে তো সেক্ষেত্রে এই বিষয়টা আবার পুনরুদ্ধার হওয়া তো অনেক কঠিন টাকা হবে কিনা সন্দেহ আছে। দৈনিক বাকখালী, উকিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাময়িক বহিষ্কার। কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মাথাবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গ নজরুল ইসলাম চৌধুরী। কতুদিয়া পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ, আটক 2। আজকের দেশ বিদেশ, সড়ক অবরোধ, দোকানপাট ও গাড়ি ভাঙচুর, বৌদ্ধ মন্দিরে হামলার মামলায় উকিয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বহিষ্কার। জেলার 72,275 হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,91,600 মেট্রিক টন। সভাপতি সম্পাদকের উত্তর ঢাকায় যাওয়া নেতা কর্মীরা জেলা ছাত্রলীগের সম্মেলন সেপ্টেম্বর 18। চকরিয়ায় রেজিস্ট্রেশনবিহীন রবির সিম বিক্রি। চকরিয়ায় 2টি গুদামে অভিযান, 2 টন পলিথিন জব্দ। দৈনিক সমুদ্র বার্তা, কক্সবাজারে 500 দালালের নিয়ন্ত্রণে চলছে মালয়েশিয়ার মানব পাচার। উকিয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত।
জাপানের প্রধানমন্ত্রী আসছেন 6 সেপ্টেম্বর। দুর্যোগময় পরিস্থিতিতে সরকার উদাসীন, খালেদা জিয়া। দৈনিক আজকের কক্সবাজার, 3 যুক্তরা ড্রেজিং নেই বাকখালী নদীতে। উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার ও ভাইস চেয়ারম্যান সুলতান বরখাস্ত। চকরিয়া 2টি গোদামে অভিযান, 2 টন পলিথিন জব্দ। রোহিঙ্গারা ফিরতে ইচ্ছুক, নাগরিকত্বের নিশ্চয়তা। প্রায় সকল পত্রিকাতেই একটা সংবাদ খুব প্রধান শিরোনাম হয়ে আসছে। আপনি জানেন, আপনি নিজেও উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দুজনকেই একটি মামলায়, বিশেষ করে এটা খুবই আলোচিত একটি ঘটনা, গত বছরের বৌদ্ধ মন্দির করার পোড়ানোর যে দুর্ঘটনাটা হয়েছিল, সেখানে সেই মামলায় তাদেরকে চার্জশিট মুক্ত করা হয়েছে। এই তথ্যের সংবাদপত্রে তা জানতে পেরেছি। এই প্রেক্ষাপটে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? একটি বিষয় আমাদের বুঝতে হবে, উনি যখন নির্বাচন করেছেন তখন ওই মামলার আসামি ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, দুজনেই আসামি, তারা নির্বাচন করলে কেন? আর নির্বাচনে যদি করে তাহলে জিতলেন, জিতার পরে তারা এখনো বোধহয় রায় হয় নাই। রায় হলে পরে সেইটা শাস্তি হবে। এখন রায় না হওয়ার আগে সাসপেন্ড করে দেওয়া, এটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে সেটা আমার কতটুকু মনে হয়। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু বিষয়গুলো আইনের ব্যাপার, সেটা বোঝা যাবে, সেটা বোঝা যাবে, হয়তো তারা আইনের আশ্রয় নিতেও পারবে। তবে আমরা আশা করবো আইনের ব্যত্যয় যাতে না করা উচিত নয়, যেটি গণতান্ত্রিক যে রেওয়াজ সেটি যাতে বিঘ্ন না ঘটে, সেই বিষয়টা সকল পক্ষের সেদিকে একটু সজাগ থাকা দরকার। আচ্ছা, এখানে ড্রেজিং হচ্ছে না বাকখালী নদীতে 3 যুগ ধরে, প্রায় 3 যুগ মানে প্রায় 30-36 বছর, মানে 4 দশক ধরে বলতে গেলে ড্রেজিং হচ্ছে না। এই নিয়ে খুব জনমনে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। আপনি নিজেও জানেন, বাকখালী নদী ভরাট হয়ে যাচ্ছে। এই নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আপনি জানেন, বাকখালী একসময় আমাদের সুখের, কক্সবাজার সুখের দোয়ার ছিল, আনন্দ উল্লাস আশীর্বাদ ছিল। এখন বাকখালী আমাদের অভিশাপ। কেন? আপনি দেখবেন যে স্পিডবোট গুলো যখন ছাড়া অনেক দূরে গিয়ে সেটা ভরাট হয়ে গেছে। এবং পাশাপাশি আগে দেখা যেত যে আপনার ওই যে বাংলা বাজারের দিকে যে বাকখালীর শাখাটা গেছে, সেটা কত ভরাট ছিল, কত বড় ছিল। কিন্তু বাকখালীর তীর ভরাট করে করে সেখানে ভূমি দস্যুরা ভূমিগুলি জবরদখল করে ফেলেছে। একবারে বাকখালীকে লুটপাট করার একটা পরিণত হয়েছে। আমরা সরকারি, বেসরকারি, রাজনৈতিক দল সবাই মিলে বাকখালীকে আমরা ক্ষত বিক্ষত করে দিয়েছি। আপনি গেলে দেখবেন যে কস্তুরাঘাটে সেই আপনার যেটা আমরা উঠি আর কি, এটাকে বলে অনেক দূরে নিয়ে যেতে হবে। নীতি দেখা যেতে হবে একদম বাকখালীর বুকে চলে গেছে। তো সেদিন আসবে যে বাকখালী হয়তো কক্সবাজার থেকে বিলীন হয়ে যাবে, মুছে যাবে। এটির একমাত্র কারণ যারাই নীতি নির্ধারক কক্সবাজারে, যারাই রাজনীতির নিয়ন্ত্রণ করছে, তারা সবাই এই বাকখালীর জায়গা দেওয়া বলে ব্যস্ত। তাহলে এটা ড্রেজিংও বা হবে কি করে? সরকারও নিলিপ্ত, মন্ত্রণালয়ও নিলিপ্ত, সরকার তো স্বাভাবিকভাবে উদ্যোগ গ্রহণ করবে যদি স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দরা যদি সামাজিক ভাবে সেটা স্থিমিত হয়ে গেছে। সুতরাং এই বাকখালী আমার সেই সব মহিমা হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে। দুঃখ করা ছাড়া এখন কক্সবাজারের দুঃখে পরিণত হয়েছে বাকখালীটা। এক সময় বলা হতো চীনের দুঃখ হচ্ছে সাংহাই নদী, তারপরে চিটাগাংয়ে বলা হতো যে চট্টগ্রামের দুঃখ হচ্ছে চাকতাই নদী। এখন কক্সবাজারের দুঃখ বাকখালী নদী। এগুলো প্রবাদে পরিণত হয়ে যাচ্ছে। এখন আমি আপনি এই টেলিভিশনে ভয়েস মেরিনের মধ্যে দিয়ে বলতে পারবো, বলতে তো এটা মিছিল করতে করতে, মানববন্ধন করতে করতে আমাদের পা পর্যন্ত ব্যথা হয়ে গেছে। আর টেলিভিশন রেডিওতে বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু কোনো ফল কাজের কাজ এখনো কিছু হয় না।
তো আমরা আশা করবো যে এই ব্যাপারে প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকার, ব্যক্তিগণ সেটাই। এই বাকখালী উদ্ধারে আবার নতুন উদ্যমে কাজ করলে পরে আমার মনে হয় বাকখালীটা রক্ষা পাবে। আচ্ছা, চকরিয়ায় দেখা যায় দুটি গোদাম অভিযান 2 টন পলিথিন জব্দ করেছে। আপনি জানেন বিগত সরকারের আগের সরকারে পলিথিন একটা নিষিদ্ধ করা হয়েছে, এখনো নিষিদ্ধ আছে। এখনো নিষিদ্ধ অ্যাক্টে, কিন্তু তারপরেও পলিথিন যত্রতত্র আমরা ব্যবহার করছি, ব্যবহার জনগণ করছে। জব্দ করা হয়েছে 2 টন। যদি এটা উৎপাদনই এখানে বন্ধ করতে না পারে, এটা শুধু প্রোডাক্ট বন্ধ জব্দ করে লাভ কি? এটা তো উৎপাদনটাই বন্ধ করা উচিত ছিল। আপনি যেটি বলছেন এটি সত্য, কিন্তু মিয়ানমার থেকে এইগুলো পলিথিনগুলো আসে এবং আপনার এই যে লম্বা লম্বা যে মোটা পলিথিনগুলো আসে। তবে এখানে যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো আপনার বিভিন্ন কলকারখানায় সাপ্লাই দেওয়ার জন্য তৈরি হয়, কিন্তু সেখানে হয়তো কিছু অসাধু কর্মচারী শ্রমিক সেটা হয়তো নিয়ে খোলা বাজারে নিয়ে আসে। তবে সরকার এই ব্যাপারে কিন্তু খুব সতর্ক। দৈনিক হিংসাই পূর্ণিমায় ফের প্লাবিত হওয়ার আতঙ্কে উপকূলবাসী। সেনা অভ্যুত্থানের আশঙ্কা পাকিস্তানে, লিঙ্ক রোডে অপরিকল্পিত গাড়ির কাউন্টার। দৈনিক সমুদ্রকণ্ঠ, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কুতুবদিয়ায় আন্তজেলা ডাকাত সর্দার মজিদ সহ আটক 2। মরিচা চেকপোস্টে মাইক্রোবাস হয়ে আবার পাচারকারী আটক। আমাদের কক্সবাজার, উকিয়া উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বরখাস্ত। সাগর পানে সাগর টানে। সাগর দেশ, বিএনপিকে এখনই মাঠে চাই আওয়ামী লীগ। উকিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হলেন তারেকের স্ত্রী জুবাইদা। ঘরে অন্তত নিরাপদে থাকতে দিন, বলেছেন রওশনের শাহ। দৈনিক রামতে গড়ে উঠছে প্রথম সমুদ্র বৈজ্ঞানিক সম্প্রদায়। ব্লু ইকোনমি উন্নয়নে নবদিগন্ত খুলে দেবে, বলেছেন শেখ হাসিনা। জামায়াতের গ্রাসে বিএনপি। আচ্ছা, আমরা আমাদের এখানকার 2টি জিনিস পাশাপাশি আমি বলতে চাই। সমুদ্র সৈকত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে উঠছে, এক ধরনের সংবাদ বেরিয়েছে। বোধহয় সম্ভবত 1 একরের মতো জমি তারা অধিগ্রহণ করেছে, ক্রয় করেছে, এবং সেখানে একটি ইনস্টিটিউট, গবেষণা ইনস্টিটিউট, এবং তাও জীববিজ্ঞান অনুষদের আন্ডারে সামুদ্রিক সম্পদ বিষয় নিয়ে ইনস্টিটিউট। এই ধরনের একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে গড়ে উঠছে কক্সবাজারে। এবং রামতেও আরেকটা পত্রিকা দেখতে পাচ্ছি, প্রথম সমুদ্র বৈজ্ঞানিক সম্প্রদায়ের কথা বলা হচ্ছে। বৈজ্ঞানিক সম্প্রদায় বলতে এটা আসলে ঢাকায় একটা সেমিনার হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা করার ব্যাপারে। তো সম্ভবত এখানে সংবাদে একটা আশা ব্যক্ত করেছেন, রামতে বোধহয় এই ধরনের কোনো ইনস্টিটিউশন গড়ে উঠতে পারে এই সকল গবেষণা। এই সামুদ্রিক বিষয় নিয়ে যে গবেষণা, 2টি প্রতিষ্ঠানের বিষয়টা আমরা 2টি পত্রিকায় দেখতে পাচ্ছি। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান অনুষদের আওতাধীন, আরেকটা এমনি সরকারিভাবেই হয়তো একটা গড়ে ওঠার একটা চিন্তা ভাবনা হয়তো চলছে। যে এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে আপনি জানেন যে আমরা সমুদ্র বিজয় করেছি অনেকটা মামলার মাধ্যমে, এবং তার বিশাল অংশ কিন্তু এই কক্সবাজারের আশেপাশে। যেমন আমরা টেকনাফের ওদিকে, মিয়ানমার ওদিকে, ভারত মহাসাগরের পাশে বিশাল এলাকাটা কেন্দ্রবিন্দু কিন্তু কক্সবাজার, এবং ওই সমুদ্র ধার হচ্ছে, দরজা হচ্ছে কক্সবাজার। এবং যে সমুদ্র সীমা আমরা পেয়েছি, এটাকে যদি পূর্ণাঙ্গ কাজে লাগাতে হয় তাহলে কক্সবাজারকে ব্যবহার করতে হবে। তো এই ব্যাপারে আমরা কালকে পরশুদিন একটা সম্মেলন হয়েছে। তো সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ঘোষণা দিয়েছেন যে সমুদ্র সম্পদ আহরণে বা সমুদ্র এলাকাগুলোকে আরো উন্নত করবার জন্য অনেক কাজ আমাদের করতে হবে, এবং সেগুলো শুরু করার নির্দেশও দিয়েছেন। তো আমার মনে হয় সেখানে রামও যেহেতু একটু সুন্দর ভৌগোলিক পরিবেশে অবস্থিত, সেখানে সেখানে কিছু কাজ করা সুযোগ আছে। হয়তো প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে হয়তো ভূমি অধিগ্রহণ করে সেখানে হয়তো সেই গবেষণার কাজ করা হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি কাজ করেছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জীববিজ্ঞান যে অনুষদ আছে, কারণ আপনি জানেন যে বিএড সে ব্যাপারে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণী সম্পদ উন্নয়নের জন্য সমুদ্র তলদেশে
এই কাজগুলো যেমন মৎস্য উন্নয়ন বিভিন্ন কিছু করা যায়, এইগুলো গবেষণার প্রয়োজন আছে। তো সেই গবেষণা করবার জন্য প্রশিক্ষণ মানে সমুদ্রের জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য যে গবেষণা, এই আহরণ রক্ষা সবকিছু করার জন্য এই ইনস্টিটিউট গুলো দরকার। তো আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই কাজ যেহেতু হাতে নিয়েছে, এটা খুব ভালো কাজ করেছে। আর আপনার সরকার রামতে যে উদ্যোগ গ্রহণ করেছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ এই সকল ইনস্টিটিউশন জাতীয় পর্যায়ে যে সকল ইনস্টিটিউশন, এগুলোর মধ্য দিয়ে আমাদের অত্র এলাকার সামাজিক বিন্যাস কিংবা সমাজ সচেতনতা, মানবিক উন্নয়ন এটা হবে। এগুলো আপনি একটা জিনিস জানেন যে আমাদের গুণধরা শিক্ষা ব্যবস্থা ছিল, হ্যাঁ সেটাই এখন বিষয়ভিত্তিক এবং বিশেষজ্ঞদের দ্বারায় শিক্ষা ব্যবস্থা চালু হতে যাচ্ছে। বলছে থেকে ব্যক্তিমূলক, তারপরে কর্মমুখী, তার বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানমুখী এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে। তো এটি ডেভেলপ হবে এই জন্যে যে সমুদ্র বিষয়ে যদি গবেষণা করতে হয়, আমি বাংলার মানুষ, সেখানে তার ভাষা সাহিত্য দিয়ে সমুদ্রের নীতি নির্ধারণ করা যাবে না। সেখানে বিশেষজ্ঞ তৈরি করে যাদের জ্ঞান নেই তাদেরকে সেই জ্ঞানে নিতে করে যদি সে কাজে লাগিয়ে দেওয়া যায়, কিছু আউটপুট আসবে। আমি শিক্ষক, আমার শিক্ষার কাজ দিলে আমি সেটা ভালো পারবো। আর যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়েছে, যারা জীববিজ্ঞান নিয়ে পড়েছে, তাদের প্রশিক্ষণ, তাদের হাতে কলমে যে শিক্ষা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় খুব স্বল্প সময়ে যে সমুদ্র বিজয় হয়েছে, যে সমুদ্র সীমা সেটাকে আমরা কাজে লাগাবো, যথাযথভাবে কাজে লাগাবো। তো ধন্যবাদ প্রফেসর অজিত দাস, ধন্যবাদ আপনি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিডের যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemerida.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।